1975 এই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই প্রস্তর স্থাপনের কোন চিহ্ন কিন্তু এই এলাকায় নেই। আছে নাকি কেন নাই? এটা এক সপ্তাহের মধ্যে এটা দিবেন। এইটার ভিত্তি দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কারণ আমরা যদি ইতিহাসকে মুছে ফেলতে চাই, আমরা কিন্তু চাইলেই কিন্তু পারবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা জিয়াউর রহমানরা হত্যা করেছে, কিন্তু বঙ্গবন্ধু মুজিবকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলতে পারে নাই। আজকে যুব সমাজরা আজকে যে বাংলাদেশে সোনার বাংলার স্বপ্ন নিয়ে আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের উত্তরণের পথে আমরা কাজ করছি শেখ হাসিনার নেতৃত্বে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে বলেই আমরা আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক। স্বাধীন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, কাজ করছি, বেড়াতে যাচ্ছি। আমরা চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় বাংলাদেশের যুব সমাজকে প্রশিক্ষিত করে শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নির্ভর শিক্ষার পাশাপাশি তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আগামী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি 2041 সালে একটি উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের কারিগর হিসাবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই। এবং সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় দিনাজপুর সহ এই যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমিগুলি গড়ে উঠেছে, এই কেন্দ্রগুলি গড়ে উঠেছে। এবং এর মধ্য দিয়ে আমাদের যুব সমাজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এবং জাতীয় অর্থনীতির মূল ধারায় এই অর্থনীতিকে তারা সম্পৃক্ত করছে এবং আমাদের জিডিপি বাড়াচ্ছে। আজকে দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট উদ্যোক্তা আছে। এবং এখন আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, স্টার্টআপ ফ্রিল্যান্সারের মাধ্যমে ঘরে বসেই আমাদের ছেলেমেয়েরা আজকে লক্ষ লক্ষ ডলার রোজগার করছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। আজকে গ্রামের একটা ছেলে বা মেয়ে সেও কিন্তু এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে আজকে নিজের জীবনকে বদলে ফেলেছে। নিজের জীবনের পাশাপাশি নিজের পরিবারকে, নিজের সমাজকে বদলে ফেলেছে। আমরা এই বাংলাদেশকে বদলাতে চাই, আমাদের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা যখন বিদেশে যাই, বিদেশে যে দেখি যে আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা ইউরোপের অনেক দেশে আমাদের দেশের ছেলেমেয়েরা সেখানে যায়, কাজ করে। অনেকে এটাকে বিদ্রুপ করে বলে ওসিডিসি। ওসি মানে হচ্ছে অনিয়ন কাটার, মানে রান্নাঘরে তারা কাজ করে, পেঁয়াজ রসুন আদাতে একটি কাটে, এটা হচ্ছে অনিয়ন কাটা। আর ডিসি হচ্ছে ডিশ ক্লিনার। ডিশ ক্লিনার মানে থালা বাসন মাজে। এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক। তারা অনেক টাকা খরচ করে, অনেকে জমি জমা বিক্রি করে, গরু বিক্রি করে, নিজের সম্পত্তি বিক্রি করে, পৈতৃক ভিটামাটি বিক্রি করে পর্যন্ত বিদেশে যায় আর এই ধরনের কাজ করে। এটা কিন্তু সত্য। কিন্তু এই মানুষগুলি যদি সামান্য প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং, প্লাম্বিং,
বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কম্পিউটার ভিত্তিক শিক্ষা গ্রহণ করে এই মানুষটা যদি বিদেশে যায়, তার যে বেতন তার চেয়ে প্রায় 10 গুণ 15 গুণ বেতন বৃদ্ধি পাওয়া সম্ভব। এবং আজকে ভারত সেটা করছে, আজকে পাকিস্তান সেটা করছে, আজকে নেপাল সেটা করছে, এবং বার্মা আমাদের চেয়ে অনেক অনুন্নত, তারা সেই কাজগুলি করছে এবং সেই প্রচুর বৈদেশিক মুদ্রা তারা অর্জন করছে। আমরা চাই আমাদের সন্তানকে আমরা এইভাবে কারিগরি প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই, এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এবং আমাদের রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিন্তু জেলা উপজেলা পর্যায়ে এই যুবকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, শুধু বিদেশে যাওয়ার জন্য নয়। এই যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে আমাদের এক বোন কণিকা রহমান পারুল বক্তব্য রেখেছেন, আমার সামনে আরো অনেক বোনেরা আছেন। তো তারা কণিকা বলেছে যে সে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তার আন্ডারে 10 জন মেয়ে কাজ করছে। তো সে একা কিন্তু প্রশিক্ষণ নেয়নি, আরো 10 জন মানুষের জীবিকার ব্যবস্থা সে করেছে। এই যে এইভাবে সমাজের মানুষগুলোকে আমরা প্রশিক্ষণলব্ধ, আমাদের যে ট্রেনিংটা, আমাদের যে প্রশিক্ষণটা, আমরা শুধু নিজেরা প্রশিক্ষণ নিব না, আমাদের নিজের এলাকায় ফিরে গিয়ে, আমাদের গ্রামে ফিরে গিয়ে, আমাদের পাড়ায় মহল্লায় ফিরে গিয়ে আমরা কিন্তু আরো 10 জনকে আমরা প্রশিক্ষণ দিতে পারি, প্রশিক্ষিত করতে পারি, এবং তাকেও আর্থিকভাবে আমরা সচ্ছল করতে পারি। এটাই হচ্ছে আমাদের। এই যে আজকে আপনারা যারা পুরস্কার পাবেন বা অনুদান পাবেন, আপনারা তো একটা সেলাই মেশিন ছিল, আপনি আরো 5টা সেলাই মেশিন কিনে 5 জন মেয়ে অথবা ছেলেকে আপনি প্রোভাইড করতে পারেন, তাকে সেলাইয়ের কাজ করতে পারেন, ব্লক বাটিকের কাজ করাতে পারেন, এবং বিভিন্ন ধরনের ট্রেডে প্রশিক্ষণ দিতে পারেন। আমি ঢাকার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, কুমুদিনী একটা প্রতিষ্ঠান আছে, সেখানকার মালিক এমডি আমার বন্ধু রাজীব প্রসাদ, আপনি নিজে আপনারা জানেন তো, আরপি সাহা, ভারতশ্রী হোমসের নাম সবাই জানেন, সেটার মালিক আমার বন্ধু। তো আমি তাদের গুলশানে শোরুম আছে, তো আমি সেখানে গিয়েছিলাম বেশ কয়েকবারই, মাঝে মাঝে যাই। তো বলে যে আমি তো কাজ করি তোমার দিনাজপুর থেকে। আমি কোথা থেকে কাজ করো? দিনাজপুর থেকে। তারা ওই যে শাড়ি, পাঞ্জাবি, বেডশিট বা হাউস হোল্ড বিভিন্ন সামগ্রী তৈরি করে, আড়ংয়ের মতোই। তারাও অনেক বড় প্রতিষ্ঠান, তারা ওই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, তাদের প্রায় 80% এক্সপোর্ট করে পৃথিবীর বিভিন্ন দেশে। তো বলে যে আমি দিনাজপুরে তৈরি করি। তখন আমাকে মাসিমপুর, তার মুখে আমি শুনলাম মাসিমপুর, করিমুল্লাপুর, কাশিমপুর এই এলাকায় কিছু কিছু মহিলা তাদের কাজগুলি করে, এবং তারা এই কাজগুলি নিয়ে তারা এখান থেকে হয়তো 500 টাকায় একটা শাড়ি কাজ করে নেয়, সেইটা তারা 5000 টাকায় বিক্রি করে। বা একটা 3 পিস ব্লক বাটিং করে তারা হয়তো এখান থেকে 400 টাকা 500 টাকায় কেনে, কিন্তু তারা কিন্তু এটা 3 থেকে 4000 টাকায় বিক্রি করে। তো আমাদের মেয়েদের মধ্যে প্রতিভা আছে, আমাদের ছেলেদের মধ্যে, যুবকদের মধ্যে অনেক প্রতিভা আছে, কিন্তু এই প্রতিভাটা আমরা নিজেরাও কিন্তু এখন ভবিষ্যতে আমরা এখন এক্সপোর্ট করতে পারি এখান থেকেও, যদি আমরা বাল্ক ভলিউমে, যদি আমি একজন নিজে উদ্যোক্তা, আরো 10 জন উদ্যোক্তা যদি একসাথে কাজ করে একই রকম জিনিস তৈরি করে, আমরা যেরকম ঢাকায় বাণিজ্য মেলা হয় সেখানে স্টল দিয়ে আমরা বায়ার কালেক্ট করে, বা এখন অনলাইনেও বায়ার পাওয়া যায়। আজকে তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোনো দেশে আমরা বায়ার কিন্তু আমরা পেতে পারি, স্যাম্পল পাঠিয়ে আমরা কিন্তু বায়ার নিয়ে আমরা এখান থেকেও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট করা সম্ভব। কারণ আমরা গত বছর আমাদের জেলা প্রশাসক সাহেব ফ্রান্সে দিনাজপুর থেকে বেদানা লিচু এক্সপোর্ট করেছে। তো আমরা আমাদের এখানে বি ফার্মের মোসাদ্দেক আছেন, তার মধু বাংলাদেশে এখন অত্যন্ত পরিচিত। তো এইভাবে আমরা কিন্তু আমাদের সে আর্থিকভাবে সচ্ছল হয়েছে, এবং যারা এই কাজগুলি করছে, আমাদের এখানে অনেক
বোন আমার বিউটি পার্লারে কাজ করে, বিউটি পার্লারের প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের বিউটি পার্লারেও কিন্তু 4-5 করে মেয়ে কাজ করে এবং কাজ শেখে তারা। তো মানুষের এখন শেখ হাসিনার আমলে কোনো মানুষ মানসিকভাবে হয়তো বলে কেমন আছো, বলে ভালো নেই, কিন্তু সবাই কিন্তু ভালো আছে। কারো খাওয়ার অভাব নাই, কারো পড়ার অভাব নাই, কিন্তু আমাদের একটা মানসিকতা যে আমরা ভালো নাই। কেউ জিজ্ঞাসা করলে কেউ বলে না যে আলহামদুলিল্লাহ ভালো আছে। খালি আমি আমার ছোট্ট মেয়েটা ও পরীক্ষা খারাপ দিলেও বলে, আমি বলি যে আম্মু পরীক্ষা কেমন হয়েছে, বলে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ঠিক আছে, ওই মেয়েটাকেই দেখলাম যে ওই একা বলে যে কেমন আছো মা, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে তার যে শুকরিয়াটা যে আমরা শেখ হাসিনার আমলে ভালো আছি, কারণ এই শেখ হাসিনার আমলে আজকে 2007 সালে এই দিনাজপুরে 22 ঘন্টা লোডশেডিং থাকতো, বিদ্যুতের আলোয় অন্ধকার ছিল দিনাজপুর। আমরা ক্ষমতায় আসার পরে প্রায় 10,000 কোটি টাকা খরচ করে, 1,000 কোটি টাকা খরচ করে আমরা বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি করেছি এবং সারা বাংলাদেশে 3,500 মেগাওয়াট মাত্র বিদ্যুৎ উৎপাদন হতো, সেটাকে আমরা 26,000 মেগাওয়াটে আমরা উন্নীত করেছি এবং 2025 সালের মধ্যে আমরা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। আজকে বিদ্যুৎ আছে বলেই কিন্তু আমরা এই গরমের মধ্যেও এখানে বসে আমরা কাজ করতে পারছি। আপনারা যারা বিউটি পার্লারে কাজ করেন, সেখানে কি মোমবাতির আলোয় বিউটি পার্লারে কাজ করা যাবে? ফেসিয়াল করা যাবে? ফাউন্ডেশন করা যাবে? মেকআপ করা যাবে? ব্রু যায় না। মানুষের জীবন এবং জীবিকা বৃদ্ধির ক্ষেত্রে শেখ হাসিনার অবদান আছে। আপনি হয়তো বলতে পারেন যে আমি বিউটি পার্লার করেছি আমার বাপের টাকায়, আমার নিজের টাকায়, আমার স্বামীর টাকায়, শেখ হাসিনার কি বা ইকবালুর রহিমের কি? কিন্তু ইকবালুর রহিম এবং শেখ হাসিনা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করে এই 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, দিনাজপুরকে লোডশেডিং মুক্ত করেছে, শতভাগ বিদ্যুতের আওতায় এনেছে বলেই আজকে আপনি কিন্তু ওই ব্লক বাটিকের কাজ করতে পারছেন, আজকে কিন্তু আপনি বিউটি পার্লারে কাজ করতে পারছেন, আজকে আপনি আপনার বউ সাজাতে পারছেন, তাই না? কিন্তু আপনার মধ্যে কোনো শুকরিয়া নেই। পৌরসভার রাস্তা দিয়ে হাঁটেন, একটু কালকে দেখলাম ফেসবুকে ছবি, বাংলাদেশের সব জায়গায় ছবি, আমেরিকায় ফ্লোরিডার মতো শহরে বন্যা, নিউ ইয়র্কের মতো শহরে বন্যা, লন্ডনের মতো শহরে বন্যা, আর দিনাজপুরে একটা রাস্তা একটু পানি হয়েছে, ফেসবুকে ছবি দিয়েছে যে দিনাজপুরের রাস্তা হাঁটা যায় না, চলা যায় না। আপনার রাস্তায় হাঁটাটা জরুরি না আপনার জীবন বাঁচানোটা জরুরি? বলেন তো, জীবনটা জরুরি কি? জীবনটা জরুরি না? আপনারা যখন দুঃসময় ছিলেন, করোনার সময় বিশেষ করে, এই শেখ হাসিনার সরকার আপনাদেরকে 10,000 টাকা করে বিনা পয়সায় করোনার ভ্যাকসিন দিয়েছে। আপনার অসুস্থ বাবাকে করোনার ভ্যাকসিন দিয়েছে, আপনার অসুস্থ মাকে করোনার ভ্যাকসিন দিয়েছে, আপনার অসুস্থ সন্তানকে করোনার ভ্যাকসিন দিয়ে বাঁচিয়ে তুলেছে। হায়াত মৌতের মালিক আল্লাহ। কিন্তু তারপরও আপনার দুঃসময়ে আপনার রাস্তাটা জরুরি ছিল না করোনার ভ্যাকসিনটা জরুরি ছিল? বলেন, ভ্যাকসিনটা জরুরি ছিল। আমরা পিসিআর ল্যাব আমরা রাতারাতি এখানে তৈরি করে জীবন বাঁচানোর জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছি। এই কথাগুলি কিন্তু মানুষ বলে না। আজকে বিদ্যুতের এক সময় লোডশেডিং ছিল। আমরা দিনাজপুরে 2008 সালের আগে আমরা যারা মুসলমান বা হিন্দু, পূজার সময় পূজা করতে কষ্ট হতো, অন্ধকার ছিল, প্রদীপের আলোয় পূজা করতে হতো। কিন্তু আজকে বিদ্যুতের আলোয় লাল নীল বাতি, কত রকমের যে আলোকসজ্জা দিয়ে পূজা হয়। আজকে যারা আমরা মুসলমান, আমরা রোজার সময় এই বিদ্যুতের আলো আছে বলে আমরা কিন্তু নামাজ পড়েছি 5 ওয়াক্ত, তারাবির নামাজ পড়েছি, ইফতার করেছি বিদ্যুতের আলোয়, মাথার উপর ফ্যান ঘুরেছে, বাড়িতে এয়ার কন্ডিশন আছে, তারাবির নামাজ পড়েছি এয়ার কন্ডিশনে। কোনো মানুষ কিন্তু এটা স্বীকার করে না, আলহামদুলিল্লাহ বলে না যে আমরা ভালো আছি। কি ভালো আছি না? গলার স্বর এত কম কেন? এই যে ইসলামিক জলসাগুলো হয়, হুজুররা জিজ্ঞাসা করে না ঠিক না বেঠিক, তখন সবাই চিৎকার করে বলে ঠিক। উনি বেঠিক বললেও বলে যে ঠিক।
আর আমি যে ঠিক কথাগুলি বলতেছি যে আমরা বিদ্যুতের আলোয় আমরা ইফতার করেছি, আমরা বিদ্যুতের আলোয় সেহরি করেছি, আমরা বিদ্যুতের আলোয় তারাবির নামাজ পড়েছি এবং আমরা এয়ার কন্ডিশনেও অনেক মসজিদে আমরা নামাজ পড়েছি। এটা শেখ হাসিনার অবদান। আজকে এই বলতে যাওয়া বাংলাদেশ, যেখানে আমাদের মাথাপিছু $567 ইনকাম ছিল, আজকে সেটা প্রায় $2800 উন্নীত হয়েছে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমরা সেই বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট, ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের যুব সমাজদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের বিভিন্ন সেক্টরে আপনাদের মেধা, আপনাদের যোগ্যতা, আমার ছোট ভাই রূপম সঞ্চালক বলেছেন, আপনার হাতে স্মার্ট মোবাইল থাকলেই কিন্তু আপনি স্মার্ট হতে পারবেন না। আপনাকে স্মার্ট হতে হবে আপনার মেধায়, আপনাকে স্মার্ট হতে হবে আপনার বুদ্ধিতে, আপনার স্মার্ট হতে হবে হাউ টু ম্যানেজ সিচুয়েশন। আপনি একটা পরিস্থিতি কিভাবে ট্যাকেল করছেন, কিভাবে ম্যানেজ করছেন। আপনার সংসারটাকেও কিন্তু ম্যানেজ করতে হবে খুব স্মার্টলি, আপনার স্বামীকেও ম্যানেজ করতে হবে খুব স্মার্টলি। এটাই হচ্ছে স্মার্টনেস। একটা খারাপ মানুষ, তাকেও কিন্তু সমাজে নানান প্রতিকূলতা আছে। সে রাসেল ভাইপারের মতো অনেকের স্বামীও আছে যারা রাসেল ভাইপারের চোখ খারাপ, তো তাকেও কিন্তু আপনাকে স্মার্টলি ম্যানেজ করতে হবে। এটাই হচ্ছে স্মার্টনেস। তো আজকে আমরা যে বাংলাদেশের দিকে এগোচ্ছি, আজকে আমরা চাঁদে যাব, মানুষ পাঠানোর কথা চিন্তা করছি। আজকে শেখ হাসিনার আমলে আমরা এই যে আমাদের সবার হাতে মোবাইলে টাকা পাঠাই, মোবাইলে কথা বলি, মোবাইলে ছবি দেখি, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা বিভিন্ন মিটিং করি, বাবা মার সাথে কথা বলি, বন্ধু বান্ধবদের সাথে কথা বলি। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। আজকে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি। কেন আমরা বলছি? আর্টিফিশিয়াল টেকনোলজি। আমরা রোবোটিক সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি। যে আজকে দেখলাম গতকালকে চীনে একটি হাসপাতাল চালু হয়েছে, যেটা 4 জন ডাক্তার রোবট এবং 4 জন নার্স রোবট, এবং যে চিকিৎসাটা করতে 2 বছর লাগে, তারা সেই চিকিৎসাটা মাত্র কয়েকদিনের মধ্যে সেই চিকিৎসাটা করে রোগীকে সুস্থ করে দেয়। আমরা কিন্তু বাংলাদেশ সেই দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির কথা বলছি। আমরা কিন্তু এখন এই যে সবার মধ্যে কার্ড, ডাচ বাংলা ব্যাংকের কার্ড আছে, এবি ব্যাংক, বিভিন্ন ব্যাংকের, সরকারি বেসরকারি ব্যাংকের কার্ড আমরা ব্যবহার করি। আমরা টাকা নিয়ে বেড়াই না, কয়েকদিন পর আর টাকা লাগবে না। আপনার মোবাইলেই কিন্তু আপনার ব্যাংক, আপনি মোবাইল দিয়ে আপনি যে কোনো দোকানে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, মোবাইলে টাচ করবেন, কিউআর কোডের মাধ্যমে আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন, যে কোনো পণ্য কিনতে পারবেন, এবং বিদেশের যে কোনো পণ্য আপনি এই কিউআর কোডের মাধ্যমে করতে পারবেন। এই যে ডিজিটাল স্মার্ট বাংলাদেশের মধ্যে দিয়ে আমরা আর্টিফিশিয়াল টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি, এবং এটার একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, কিন্তু আর্টিফিশিয়াল টেকনোলজির কারণে আপনি কি চিন্তা করছেন এটা কিন্তু বলে দিবে যে আপনি মিথ্যা কথা বলছেন। মানে স্বামী বা স্ত্রীর কাছে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। টেকনোলজি আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে একটা মানুষকে ঠকাতে পারবেন না, ইচ্ছা করলে একটা মানুষের ভেজাল জিনিস বিক্রি করতে পারবেন না, ভেজাল ওষুধ আপনি বিক্রি করতে পারবেন না। আমি গত বছর লন্ডনে একটা হোটেলে গিয়েছিলাম। বাংলাদেশের লন্ডনের 10 জন ধনী মানুষের মধ্যে সে একজন, ব্রিটেনের রানী কর্তৃক পুরস্কৃত এবং 10 বার পুরস্কার পেয়েছে, তো ব্রিটেনের রানীর কাছ থেকে। তো সে, তার সাথে কথা হলো, তার হোটেল আছে, আমাকে দাওয়াত দিল, এবং হোটেলে কোনো মানুষ নাই, সব রোবট। আপনি কি কি খাবেন, কি কি পছন্দ করবেন, রোবটকে বলছে, রোবট পরে আবার ওই রোবটে নিয়ে আসতেছে। খাওয়া শেষ হলো, প্লেট সব রোবট নিয়ে গেল, তারপরে বিলও কিন্তু রোবট সাবমিট করলো। আজকে কিন্তু আমরা সেই রোবোটিক বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ন্যানো টেকনোলজির কথা বলছি। ন্যানো টেকনোলজি আমাদের
কৃষি ক্ষেত্রে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে কি যে বিপ্লব আনবে আপনারা এটা চিন্তা করতে পারবেন না। যদি কারো ধারণা থাকে বা ধারণা আস্তে আস্তে হয়ে যাবে, এক সময় মোবাইল আমরা চালাতে পারতাম না, কিভাবে মোবাইলে মেসেজ লিখতে হয় আমরা পারতাম না, আমরা জানতাম না, এখন কিন্তু আমরা শিখে গেছি। এই ন্যানো টেকনোলজি ব্যবহার করে আমরা আমাদের দুরারোগ্য ক্যান্সার ব্যাধি অনেক কঠিন কঠিন জটিল চিকিৎসা আমরা এই ন্যানো টেকনোলজি দিয়ে আমরা করতে পারবো। তো আমরা এই সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি। এই জন্য ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, স্মার্ট মানুষ দরকার, শিক্ষিত মানুষ দরকার, শিক্ষিত নেতা দরকার, স্মার্ট নেতা দরকার। কিছুদিন আগে ভোট হলো, দেখলাম ভোটের সময় ওই চাটা খাওয়ায়, একটু গুড়ের জিলাপি খাওয়ায় গ্রামে। এইবার ভোটে দেখলাম মদের স্লিপ দিচ্ছে। আমরা পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা দিনাজপুরের মানুষ পিছিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হালকা ভাবে নেওয়ার কোনো কারণ নাই। যার ঘরে একটা মাদকাসক্ত সন্তান আছে আর মাদকাসক্ত স্বামী আছে, সে বুঝে মাদকের কি যন্ত্রণা। আজকে এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু পয়সা রোজগার করলাম, কামাই করলাম, কিন্তু এই পয়সাটা রাখার মতো একটা নিরাপদ স্থান দরকার, নিরাপদ পরিবেশ দরকার। দিনাজপুরে আমরা করেছি, এসপি সাহেব আছেন, ডিসি সাহেব আছেন এখানে। দিনাজপুরে কোনো ছিনতাই নাই, চুরি নাই, ডাকাতি নাই। আজকে আমার মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত, একটা ইফতিজিং পর্যন্ত নাই। কেউ একটা বাজে কথা আমার কোনো মা বোনকে বলার মতো সাহস রাখে না। কারণ আমি মাস্তানি না করলো, গুন্ডামি না করলো, সন্ত্রাসী না করলো, কেউ অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়ার মানুষ আছে যদি আমার দলের লোক হয়। দিনাজপুরের ব্যবসায়ীরা চাঁদাবাজি করে না, কোন জায়গা জমি বাড়ি কিনতে গেলে চাঁদা দেওয়া লাগে না। এই পরিবেশটি আমরা তৈরি করেছি এবং এই জন্য আপনাদেরও সহযোগিতা দরকার। আপনার যুবক, আপনাদের শক্তি আমাদের শক্তি, আপনাদের শক্তি শেখ হাসিনার শক্তি, আগামী আপনাদের শক্তি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শক্তি। এবং আপনারা সেই শক্তি নিয়ে, সেই সাহস নিয়ে আগামী দিনে এগিয়ে যাবেন। নিজেরা ভালো চিন্তা করবেন, সুন্দর চিন্তা করবেন এবং পৃথিবীর এই যে ক্রমবর্ধমান জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি, এটার সাথে পরিচিত হবেন এবং নিজেরা পরিচিত হবেন আর দলকে পরিচয় করে দিয়ে আমাদের দেশটাকে আমরা পরিবর্তন করতে চাই। আজকে আমরা যে জায়গায় ছিলাম, আজকে 2008 সালে আমাদের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। 2008 সালে ঢাকা সৈয়দপুরে একটা প্লেন চলতো না, এটা জানেন আপনারা? এই শেখ হাসিনার আমলে আজকে 18টা প্লেন যাতায়াত করে, এয়ার কন্ডিশন ট্রেন যাতায়াত করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে নেত্রী, আমাদের একটা বুলেট ট্রেন দরকার ঢাকা দিনাজপুর, যাতে আমরা 1 ঘন্টায় ঢাকা থেকে দিনাজপুর যেতে পারি। বলে যে ইনশাআল্লাহ এরপরে ক্ষমতা আসলে আমরা বুলেট ট্রেনও করবো। কারণ আমাদের আরো কিছু, আমরা পদ্মা সেতু করেছি, যেটা একটা আমাজন নদীর পরে সবচেয়ে খরস্রোতা নদী ছিল পদ্মা। সেই পদ্মার বুকে আমরা নিজস্ব টাকায় আমরা সেতু তৈরি করেছি। আমি গত পরশুদিন পদ্মা সেতুতে গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি ছিলেন। যারা পদ্মা সেতুর কাজে ছিল তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমিও গিয়েছিলাম। এটা আমাদের একটা ভালো লাগার ব্যাপার যে আমাদের নিজের টাকায় আমরা পদ্মা সেতু করেছি। ঢাকায় গেলে আগে দিনাজপুর থেকে আমার ঢাকায় বাসা থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগতো 1.5 ঘন্টা, এখন সময় লাগে মাত্র 11 মিনিট। 11 থেকে কোনোদিন 12 মিনিট লাগে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আমরা যাই। মেট্রো রেলে আগে উত্তরা থেকে মধ্যশিল যেতে সময় লাগতো 2.5 ঘন্টা, এখন লাগে 25 মিনিট মাত্র। আমরা বাংলাদেশটাকে বদলে ফেলছি শেখ হাসিনার নেতৃত্বে। কেউ কেউ সমালোচনা করবে, কেউ কেউ সমালোচনা করে। খালেদা জিয়া বিএনপি আমলে আমাদের শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর ভেঙে চুরমার করে দিয়েছে। শেখ হাসিনা কি মরে গেছে? ইকবালুল রহিম কি মরে গেছে? যায় নাই। আমরা আপনাদেরকে নিয়ে আগে এগিয়ে যেতে চাই। যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের আমাদের দরকার, ভালো মানুষদের দরকার, সৎ মানুষদের দরকার, চিন্তাশীল মানুষদের দরকার, উদ্ভাবনী শক্তিশীল মানুষদের দরকার। আমরা সেই মানুষগুলোকে সামনের পথে এগিয়ে দিতে চাই। আমাদের সেই যুব সমাজ
আমাদের অহংকার, সেই মানুষগুলোকে নিয়ে আমরা আগামী দিনে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এবং সেই নেতৃত্বে আপনারা কাতারে আপনারাও থাকবেন, আমাদের মিছিলের কাতারে আমাদের সারথী হিসাবে আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য। একটি কথা বলতে চাই, 1975-এর 15ই আগস্টের বঙ্গবন্ধুকে, জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশ যখন পেছনের দিকে চলতে আরম্ভ করেছিল, তখনও যেই মানুষটি দ্বিধাহীন কণ্ঠে স্লোগান দিতেন নেতা মোদের শেখ মুজিব, তিনি আমাদের ইকবাল ভাই। কখনো ভয় পেতে দেখিনি, কখনো পিছু পা হতে দেখিনি। সেই সময়ও সেই জাতির ক্রান্তি লগ্নে যিনি বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে ব্যর্থহীন কণ্ঠে স্লোগান দিতেন নেতা মোদের শেখ মুজিব, তিনি আমাদের ইকবাল ভাই। এবং সেই দিনগুলি ভুলতে পারি না, যখন ইকবাল ভাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে মঞ্চে বসে তার সেই যে হাসি মাখা ছবি আমাদের চোখে এখনো ভেসে ওঠে। যাই হোক, আমরা এখন এই অনুদানের চেক বিতরণ এই পর্যায়ে এই অনুষ্ঠানের সমাপ্তি করতে পারছেন যারা নূরে আলো, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিনাজপুর। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উপস্থাপককে। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব কল্যাণ তহবিলের আজকে যুব সংগঠনগুলোর মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান এবং একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ নির্মাণে যুবদের ভূমিকা শিক্ষক সেমিনার, যে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করেছেন দিনাজপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সম্মানিত হুইপ জনাব অবনীত রুনি। আজকের অনুষ্ঠানের সভা জেলা ম্যাজিস্ট্রেট শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসক যারা মমিনুল করিম, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, অনুষ্ঠানের আয়োজক আমাদের উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর এবং তার দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট সকল শ্রেণী ও পেশার যুবক বৃন্দ, যুব শক্তির যারা এই অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে তাদের উপস্থিতির জন্য এবং এতক্ষণ চমৎকার বক্তব্য রেখে দিনাজপুরের যুব সমাজকে উদ্দীপ্ত করার জন্য আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সহ সকল বক্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি তাদের বক্তব্যের যে নির্দেশনা, যে পরামর্শ, সেই অনুযায়ী দিনাজপুর জেলার স্মার্ট নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ নির্মাণ, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা নিজেদের ভূমিকা রাখবো এবং দিনাজপুর জেলাকে বাংলাদেশের মধ্যে প্রথম স্মার্ট জেলা হিসেবে আমরা এই যুব সমাজ গড়ে তুলতে পারবো, মডেল জেলা হিসেবে গড়ে তুলতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ সহ উপস্থিত সকল সুবিজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের বক্তব্য পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা। আজকের অনুষ্ঠানে যে যুব সংগঠনগুলোর মধ্যে আমরা চেক বিতরণ করছি, সেই যুব সংগঠনগুলোর নাম ধরে আমি যাচ্ছি। আপনারা মঞ্চের সামনে এসে আজকের অনুষ্ঠানের অতিথি থেকে চেক গ্রহণ করুন। প্রথমে সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ড্রয়িং স্কুল অ্যান্ড ইয়ুথ সেন্টার। ড্রয়িং স্কুল অ্যান্ড ইয়ুথ সেন্টার, এটি এনায়েতপুর পাতুয়াপাড়া আমাদের দিনাজপুর সদর উপজেলার একটি প্রতিষ্ঠান। ড্রয়িং স্কুল অ্যান্ড ইয়ুথ সেন্টার মাননীয় প্রধান অতিথির হাত থেকে অনুদানের চেক গ্রহণ করছেন। এরপরেই সামনে চলে আসবেন আলোর পথে জাগো, আলোর পথে জাগো যুব দিনাজপুর, আউলিয়াপুরের একটি সংগঠন। এটি আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি হাত থেকে অনুদানের চেক গ্রহণ করবেন। আলোর পথে জাগো যুব। এরপরে সামনে আসার জন্য অনুরোধ জানাবো উদয়ের পথে যুব উন্নয়ন সংস্থা। উদয়ের পথে যুব উন্নয়ন সংস্থা এরপরে প্রস্তুত থাকবেন।
উদয়ের পথে যুব উন্নয়ন সংস্থা প্রধান অতিথিদের হাত থেকে অনুদানের চেক গ্রহণ করছে। উদয়ের পথে যুব উন্নয়ন সংস্থা। এরপরে সামনে চলে আসবেন শালুককুড়ি যুব নারী কল্যাণ সংস্থা। শালুককুড়ি যুব নারী কল্যাণ সংস্থা দক্ষিণ চাউলিয়াপট্টি দিনাজপুর সদরের একটি প্রতিষ্ঠান। শালুককুড়ি যুব নারী কল্যাণ সংস্থা। এরপরে সামনে চলে আসবেন মৌবন যুব সংস্থা। আমি মৌবন যুব সংস্থা যারা আছে তাদেরকে সামনে এসে অতিথিদের কাছ থেকে অনুদানের চেক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। মৌবন যুব সংস্থা। ওখানে যাই দিতে অনেক কোথায় কেন যাবেন ছবি নিয়ে আসেন আপনি আসে কোথায় কাকে চান্সই পাইনি চান্স পাবেন সেটা আপনার আপনাকে কে চান্স মৌবন যুব সংস্থার প্রতিনিধি প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করছেন। এরপরে সামনে চলে আসবেন চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা। চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থার অনুদানের চেক মাননীয় প্রধান অতিথির হাত থেকে গ্রহণ করছেন। সামনে চলে আসবেন উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগার। উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগার 50,000 টাকার চেক তারা গ্রহণ করছেন মাননীয় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের হাত থেকে। সর্বশেষ আমাদের এখানে আছে অনুদানের চেক গ্রহণ করার জন্য আসবেন রাজবাটি রাজবাটি যুব মহিলা উন্নয়ন সংস্থা। সর্বশেষ প্রতিষ্ঠান হিসেবে আমাদের মাননীয় প্রধান অতিথি সম্মানিত সভাপতি সহ সকল অতিথিদের হাত থেকে অনুদানের চেক গ্রহণ করবেন রাজবাটি যুব